হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বেশ কিছুদিন ধরে আমি ঠিকঠাক মতো ভিডিওটা আপলোড করতে পারছি না। আসলে একটু শারীরিক সমস্যার জন্য একটু অসুবিধায় পড়ে গেছি আর কি। সাইনাসের খুব প্রবলেম আছে আমার, যার জন্য না এই ভিডিও এডিট করতে আমার সবথেকে বেশি কষ্ট হয়। তারপরে তো ভয়েস ওভার তো আছেই। তো যাই হোক মোটামুটি কম হলেও সপ্তাহে 2টো ভিডিও চেষ্টা করতাম আপলোড করতে। এখন বেশ অনেক দিন পরেই আমার ভিডিও আসছে। তারপরেও তোমরা যে সকল বন্ধুরা এখনও অবধি আমার সাথে রয়েছো, তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় আমার জন্য যে একটু হলেও তোমরা রেখেছো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। বন্ধুত্বটা কি? বন্ধুত্ব হলো দুজন মানুষের মধ্যেকার একটা বিশেষ সম্পর্ক। একে অন্যের সুখে আনন্দে লাফিয়ে ওঠা, আবার একে অন্যের দুঃখের সময়তে তার পাশে দাঁড়িয়ে তার হাত দুটো শক্ত করে ধরে তাকে বলা, ভাবিস না, আমি আছি তো তোর পাশে। গল্প করা, মন খুলে কথা বলা, হেসে গড়িয়ে পড়া, চূড়ান্ত পাগলামি বলতে পারো। এই সবই তো হলো বন্ধুত্বের লক্ষণ, তাই না? এই বন্ধুত্ব কোনো বয়স মানে না। ছোট বড় সবাই বন্ধু হতে পারে। আত্মার একটা শক্তিশালী বন্ধন হচ্ছে বন্ধুত্ব। কম হোক বা বেশি হোক, আমাদের সকলের জীবনেই তো কিছু বন্ধু থাকে, তাই না? তবে সবাই কি আর প্রিয় বন্ধু হতে পারে? সবাইকে কি আর মনের কথা খুলে বলা যায়? যায় না তো। এই অনেক বন্ধুর ভিড়ে কখনো কখনো আমাদের প্রকৃত বন্ধু চিনতেও একটু ভুল হতে পারে। তাই বলি কি, সময় হচ্ছে সেই বন্ধু চেনার সবথেকে বড় অস্ত্র। তোমার বিপদের সময়, তোমার কষ্টের সময়, দুঃখের সময় যে মানুষটা তোমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে, সেই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। বন্ধু চেনার এর থেকে ভালো উপায় আর দুনিয়াতে কিছু নেই। আর যে মানুষটা তোমার ভালো সময়ে তোমার সাথে বন্ধুত্ব রাখে আর তোমার দুঃখের সময় তোমার দিকে পিঠ করে সবার আগে দৌড়ায়, জেনে রেখো, তাদের মতো বন্ধু জীবনে থাকার থেকে বন্ধুহীন হওয়া অনেক ভালো। কখনো কখনো না এরকম বন্ধু চেনার জন্য কিছু কিছু ঘটনা তৈরিও করতে লাগে। হতে পারে যে সেটা জীবনের আসল ঘটনা, বা হতে পারে নকল। সেটা তাদের সামনে এমনভাবে তুলে ধরতে হয়, শুধুমাত্র তাদের রিয়াকশানটা দেখতে লাগে, যে তারা কি করে। সে তোমার সাথে থাকে নাকি সে দৌড়ে পালায়। যদি দৌড়ে পালায় তাহলে যেন তুমি বেঁচে গেছো, আর যদি থেকে যায় তাহলে যেন যে তোমার মাথার ওপরে ভগবানের অনেক বড় আশীর্বাদ আছে, যে এমন একটা মানুষ তুমি পেয়েছো যে তোমার সুখের সাথী, দুঃখের সাথী, তোমার সারা জীবনের প্রিয় বন্ধু। আজকে সকালে ভেবেছিলাম বেলের শরবত বানাবো। পরপর 2-3 দিন ধরে আমরা সকালবেলাতে বেলের শরবতই খাচ্ছি। আসলে এই 3খানা বেল ছিল। 3টে বেল পাশের বাড়ির কাকিমা দিয়েছিলেন। তাদের বাড়িরই গাছ পাকা বেল, গাছ থেকে পড়ে গিয়ে একটু ফেটে গিয়েছিল। তা এই বেলটা প্রায় ওই 2-3 দিন হয়ে গেছে। ফাটিয়ে দেখলাম ভিতরে একটু ছাতা ধরে গেছে, তাই আজকে আর বানানো হলো না। গরম গরম লিকার চা বানিয়ে তাই খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করা তো সব কিছু হয়েই গেছে, বিছানাটা তোলা বাকি ছিল। তাই ঘরের বিছানাটা তুলে নিয়ে যেটুকুনি যা ফার্নিচার আছে প্রত্যেক দিনের মতো একটু মোছামুছি করে নিলাম। হালকা হাতে প্রত্যেক দিন মুছে নিলে পরে না বেশি ময়লা হয় না, সেই জন্য খুব একটা কষ্টও হয় না। ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে জলখাবারটা বানাবো। চা খাওয়ার পরে একটু আটা মেখে তারপরেই ঘরে গিয়েছিলাম বিছানাটা তুলতে। তো আজকে জলখাবারে ভেবেছি বানাবো পেঁয়াজ পরোটা।
তো রেসিপিটা তো আমি অবশ্যই শেয়ার করব। আর এই ছুরিটা আমি নতুন কিনেছি অ্যামাজন থেকে, ভীষণ পছন্দ আমার, কারণ এত ধার, এত সুন্দর আমি কাটতে পারছি, আমার যেন মনে হচ্ছে যে কোনো কাটাকাটি আমি অন্য ছুরির বদলে এটা দিয়েই করতে থাকি। তো যাই হোক, এখানে দেখো 2-3টে পেঁয়াজ আমি একটুখানি কেটে নিয়ে তারপরে চপারে ভালো করে কুচিয়ে নিলাম। আর আটাটা কিন্তু আমি এমনিই মেখেছি, ওর মধ্যে না লবণ আছে না তেল আছে, কিছুই নেই। তো পেঁয়াজ পরোটা বানাবার জন্য কিছু মশলা আমি দিচ্ছি, দেখো গোটা জিরে, আর এখানে দিলাম একটু চাট মশলা, কসুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে আমি দিয়েছি চিলি ফ্লেক্স, লবণ কিন্তু আমি দিইনি। তো এইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু রেস্টে রেখে দেবো। রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে তো কারোরই ভালো লাগে না, মাঝে মধ্যে যদি এরকম টুকটাক পরোটা বানিয়ে নেওয়া যায়, মানে স্টাফিং পরোটা যদি বানিয়ে নেওয়া যায়, খেতে তো বেশ সুস্বাদু লাগে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আমাদের আর তরকারি বানাবার চিন্তা থাকে না। আমাদের বাড়ির বউদের কি হয়, সকালে ঘুম থেকে উঠে জলখাবার বানাবো, রুটি তরকারিটা তো বেশিরভাগ বাড়িতেই সকালে জলখাবারে বানানো হয়, তরকারি বানানোটা বড় একটা চিন্তার ব্যাপার, রুটি তো নয় হয়েই যায়। তো দেখো এখানে বড় করে রুটির মতো বেলে নিলাম। এইবার দেখো আমি লবণটা মেশাচ্ছি একদম শেষে, কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিলেই প্রচণ্ড পরিমাণে যখন জল বেরোতে থাকে তখন পরোটাটা বানিয়ে বেলতে বা সেঁকতে ভীষণই সমস্যা হয়। এখানে বেশ কিছুটা পরিমাণে আমি পুরটা দিয়ে নিলাম। আর মোগলাই পরোটা বানাতে গেলে পরে যেরকম করে ভাঁজ করা হয়, আমি ঠিক সেই রকমভাবে ভাঁজ করে চৌকো করে এটাকে হালকা হাতে অল্প একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলে নেব। তোমরা এই রকম পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, রায়তা দিয়ে, বা যারা তোমরা চাটনি বা আচার পছন্দ করো সেরকম কিছু দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর এই পরোটা কিন্তু আমি সম্পূর্ণ ঘি দিয়ে বানিয়েছি, হালকা হাতে আগে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে এপিটোপিট করে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে আমি পরোটাটা ভেজে নিয়েছি। 4টে মতো পরোটা আমি সকালের জলখাবারে আমাদের 3 জনের মতো বানিয়েছি। বানিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে এইবারে কিচেন কাউন্টার টপটা সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ চারিদিকে আটার গুঁড়ো ছড়িয়ে রয়েছে। আর যেটুকুনি যা বাসন ছিল সবটুকুনি মেজে পরিষ্কার করে নিলাম, কারণ বাবু এই সময় স্নানে গেছে, ও স্নান থেকে বেরিয়ে এলে তারপরেই একসাথে জলখাবারটা সার্ভ করে দেব। কাজ ফেলে না রেখে সময়ের কাজটাকে যদি সময়ে সেরে নেওয়া যায়, তাহলে কাজের চাপটা অনেকটাই কমে যায়। কারণ করে দেবার তো কেউ নেই, করতে তো সেই আমাদেরকেই হবে, তাই সময়ের কাজটা সময়ে করে নেওয়াটাই অনেক ভালো। এখানে কিছু দুধের প্যাকেট আনা হয়েছে, আর আনা হয়েছে একটা দইয়ের প্যাকেট। গতকাল দুধ আনা হয়েছিল না, সেই জন্য রাত্রিবেলাতে আমি দই বসাতে পারিনি। আজকে যেহেতু পেঁয়াজ পরোটা বানিয়েছি, পেঁয়াজ পরোটার সাথে রায়তা খেতে ভীষণ ভালো লাগে। আমরা সকালবেলাতে সচরাচর খুব একটা আচার বা চাটনি জলখাবারে ব্যবহার করি না, সেই জন্য সকালবেলাতে জলখাবারের জন্য রায়তাটাই আমরা খুব পছন্দ করি। তাই দেখো এখানে শসাটাকে কুচিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দইয়ের প্যাকেট থেকে দইটা দিয়ে দিলাম, ব্যাস খাবার আমার রেডি। জলখাবারে আজকে পেঁয়াজ পরোটা আর রায়তা। এখন সকাল 10:30 মতো বাজে, তো চলো জলখাবারটা খেয়ে নেওয়া যাক। এটা প্রায় 1 ঘন্টা পরে 11:30 মতো বাজে আমাদের সকলের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর জলখাবার খাওয়ার বাসনগুলো তো সিঙ্কে ছিল, সেটাকে ধুয়ে সিঙ্কের পাশে রেখে দিয়েছি। আর দুধটা তো আমি সাথে সাথে জালে বসাই না, কারণ দুধটা বেশ ঠান্ডা থাকে, তো দুধটা এখন আমি জালে বসিয়ে দিয়েছি। আর এখানে লাউ আনা হয়েছিল বাজার থেকে, তো আজকে শনিবার, এমনিতে আমি প্রতি শনিবারে খিচুড়ি বানিয়ে থাকি, এই শনিবারে আর খিচুড়ি বানাবো না, তো ভাবলাম নিরামিষ রান্না করি। তো লাউ দিয়ে ডাল বানাচ্ছি, মুগের ডাল, আর বানাবো তোমার আলু পোস্ত, আর এই যে লাউয়ের খোসা আছে সেই খোসাটা ভাজবো। ব্যাস এই সাদামাটা রান্না আজকের দুপুরে আমার হবে। আজকের এই ধরনের রান্নার রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই, তবু এই যে লাউয়ের খোসাগুলোর কথা আমি বলি, ছোটোবেলা থেকেই এরকম লাউয়ের খোসা ঝিরিঝিরি করে মা ভাজে,
বেশ সুস্বাদু লাগে। তো এখন আমিও এটাকে বানাই। লাউয়ের খোসা ভাজা বা ব্যাকলা ভাজা মার মুখে শুনেছি। তো সামান্য লবণ দিয়ে হালকাভাবে যদি এটাকে একটু জলের মধ্যে ভাপিয়ে নেওয়া হয়, ভাপিয়ে নিয়ে তারপরে সর্ষের তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে যদি খোসাটাকে ভাজা হয়, ডালের পাশে বলো বা দুপুরে প্রথম পাতে বলো, খেতে বেশ সুন্দর লাগে। রান্নাবান্না শেষে প্রতিদিনকার মতো রান্নাঘর পরিষ্কার করা, ঘর বারান্দা মোছা, ব্যাস যেটুকুনি কাজ হয়ে থাকে। তো রোজকার তো সেই একই রকম কাজ থাকে আমাদের গৃহিণীদের। একরকম কাজ যদি তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেক দিন, তো কোথাও তো তোমাদের একটু একঘেয়েও লাগতে পারে। তো সব সময় তাই চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক ওদিক করে তোমাদের সামনে তুলে ধরার। তোমরা যে সকল নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, আর আমার এই ভিডিওটি এখনও পর্যন্ত তোমরা দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো, সকলকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ব্লগটা দুপুরে রান্নাবান্না দিয়েই আমি শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।